ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে 12ই মার্চ। প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, ওই দিন স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে, তবে নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। আমি আনন্দিত আমরা আজকে প্রায় ২০ বছর পর ক্ষমতাসীন দল হিসেবে সংসদ অধিবেশনে যোগ দিতে যাচ্ছে বিএনপি। সবশেষ ২০০৬ সালের সেপ্টেম্বরে সরকারি দল হিসেবে সংসদে ছিল তারা। আমরা বিরোধী দলের প্রস্তাবিত বক্তব্যগুলোকে সংবিধানের ৭২ অনুচ্ছেদের ২ নম্বর উপধারা অনুযায়ী নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ১ মাসের মধ্যে সংসদ অধিবেশন শুরুর বাধ্যবাধকতা আছে। সে অনুযায়ী ১৪ই মার্চের মধ্যে অধিবেশন ডাকতে হবে। এ বিষয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেন সরকারের নীতি নির্ধারকরা। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, ১২ই মার্চ প্রথম সংসদ অধিবেশনের জন্য প্রস্তুতি চলছে। রাষ্ট্রপতি অধিবেশন আহ্বানের যে প্রজ্ঞাপন, সেটা যেদিন সেশন হবে তার ১৫ দিন আগে কমপক্ষে প্রজ্ঞাপন করতে হয়। তো এই সামারিটা জাতীয় সংসদ সচিবালয় থেকে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি। সেটা নির্ধারণ হয়েছে ১২ তারিখে মার্চের সংসদ অধিবেশন আহ্বান করা হবে। তিনি জানান, সংসদ অধিবেশন ডাকার দিনই স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। রাষ্ট্রপতি পরিবর্তন হবে কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। সেই অধিবেশনে কি কি কর্মসূচি থাকবে, কার্যসূচি, অর্ডার অব দি ডে, সে বিষয়ে আলোচনা হয়েছে। যেমন সেই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে এবং ইন্টারিম গভর্নমেন্টের আমলে যে সমস্ত অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে। এদিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালের অগ্রগতি জানতে বেসামরিক বিমান মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে আপডেট জানান মন্ত্রী। কবে নাগাদ এটা তো বলা যাবে না। এটা এখন আজকে আলাপ আলোচনা হলো, ইনভেস্টিগেশন হবে কিভাবে এটাকে আমরা তাড়াতাড়ি করতে পারি। কেন চালু হতেছে, এটা তো ইন্টারিম গভর্নমেন্টের সময় ছিল, ওই সময় প্রশ্নটা তখন করতে পারতেন। কিন্তু এখন হলো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছে এটাকে যাতে সামনে চালু করা যায়, সে ব্যাপারে উনি চেষ্টা করছেন। এর আগে সচিবালয়ে সৌদি রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে। এরপর আরও 3টি বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। আগামী ২৬শে ফেব্রুয়ারি অমর ২১শে বইমেলার উদ্বোধন ও ২১শে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই দিন সকালে ২১শে পদক দেবেন তিনি, আর বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর ২১শে বইমেলার উদ্বোধন করবেন। সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের এসব তথ্য জানান। অনুষ্ঠান দুটি ঘিরে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে বাংলা একাডেমির সচিব ডক্টর সেলিম রেজা জানান, এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করেছে সরকার। দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমদ খান। রোববার সকালে সচিবালয়ের শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলনের সাথে সাক্ষাৎ করে এই পদত্যাগপত্র জমা দেন তিনি। ২০২৪ সালের গণ অভ্যুত্থানের পর ২৭শে অগস্ট ভিসি হিসেবে দায়িত্ব পান ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক নিয়াজ আহমেদ খান। নির্বাচনের দুদিন আগে ১০ই ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন ঢাবি উপাচার্য। ২ এপ্রিলের আগেই বগুড়া ৬ ও শেরপুর ৩ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ছেড়ে দেয়ায় বগুড়া ৬ আসন শূন্য হয়। অন্যদিকে প্রার্থীর মৃত্যুতে স্থগিত হয় শেরপুর ৩ আসনের নির্বাচন। এই ২ আসনের উপনির্বাচনে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।
প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার আগে যেসব পরিকল্পনা হাতে নিয়েছিলেন সেসব এখন বাস্তবায়নের কাজে হাত দেওয়া হয়েছে জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন, যার মধ্যে খাল খনন, বৃক্ষরোপণ কর্মসূচি অন্যতম। গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নের কাপলাতলী 3.5 কিলোমিটার খাল পুনঃখননের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। শহীদ জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির মাধ্যমে আমরা তৎকালীন সময়ে খাদ্য উৎপাদনের বৃদ্ধির যে সুফল তা আজ প্রমাণিত একটা সত্য। পরবর্তীকালে খালগুলি মরে যাওয়ার কারণে কৃষি উৎপাদন যে ব্যাহত হয়েছে সে তথ্যও কিন্তু প্রমাণিত সত্য। ফলে আমরা সেই ধারাবাহিকতাতেই আমরা তারেক রহমানের নেতৃত্বে খাল খনন কর্মসূচি শুরু করেছি, যা আজকে শুরু করলাম এখানে। যদিও এটা আমার নিজের এলাকায়, কিন্তু মন্ত্রী হিসাবে আমি এই কাজের প্রচারের দায়িত্ব সারা বাংলাদেশের। হাতে গোনা কয়েকটি কর্পোরেট কোম্পানির জিম্মি দশা থেকে বের হতে না পারলে বাজার সিন্ডিকেটের কারসাজি বন্ধ হবে না বলে মনে করেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান। সম্প্রতি পুরান ঢাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বাধা দেয়া ব্যবসায়ীকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স। একই দাবিতে সারা দেশে আন্দোলনে নেমেছে ক্যাব। মিজান শাহজাহানের রিপোর্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় সম্প্রতি চকবাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। এ সময় জরিমানার টাকা পরিশোধ না করার জন্য উস্কানিমূলক বক্তব্য দিয়ে রাষ্ট্রীয় দায়িত্ব পালনে বাধা দেন ব্যবসায়ী নেতা মোহাম্মদ আলী ভুট্টো। মবের ঘটনাটি সারা দেশে আলোড়ন সৃষ্টি করলেও ওই ব্যবসায়ী নেতাকে গ্রেপ্তার না করায় আন্দোলনে নেমেছে ক্যাব। রাজধানী সহ সারা দেশে সমাবেশ করেছে তারা। জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ শেষে বাণিজ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া হয়। এছাড়া সারা দেশে জেলা প্রশাসকদের কার্যালয়ে একই দাবিতে স্মারকলিপি দিয়েছে ক্যাব। সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স বলেন, ওই ব্যবসায়ী নেতাকে গ্রেপ্তার করা না হলে তা হবে আইনের শাসনের পরিপন্থী। তো সরকার যদি এটাকে উপেক্ষা করে, দেখে না দেখার ভান করে, তাহলে প্রকারান্তরে ওই ধরনের সিন্ডিকেট ব্যবসায়ীকেই পাহারা দেয়া হবে, জনগণের বিরুদ্ধে ভূমিকা নেওয়া হবে। মার্কআপ প্রাইস যদি ফিক্স আপ করা থাকে তাহলে কিন্তু জব্বার মণ্ডলকে অপমানিত হতে হবে না, কারণ তখন শুধু জব্বার মণ্ডল না, দেশের সব মানুষই জানবে যে এইটার উৎপাদন খরচ এত % প্রফিট দিতে হচ্ছে। ক্যাব সভাপতি AHM শফিকুজ্জামান বলেন, মামলা না নিয়ে পুলিশ সঠিক কাজ করেনি। পুলিশ কমিশনার তিনি ওখানে গিয়েছেন, তিনি নেগোসিয়েশনের কথা বলেছেন, বাট আমি একদম স্পষ্টভাবে বলি যে এই জায়গাটায় যদি কঠোর আইনগত পদক্ষেপ না নেওয়া হয় তাহলে কিন্তু আমাদের এই বাজার যে অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থা কিন্তু একদম কলাপস করবে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি আরও বলেন, বাজার সিন্ডিকেটের মূলে হাতে গোনা কয়েকটি কোম্পানি। বাজারে কম্পিটিশন নাই, এখানে মাত্র 3-4টা গ্রুপ নিয়ন্ত্রণ করে এবং এই প্রত্যেকটা গ্রুপ যখন যে সরকার থাকে তাদের সাথে একটা তাদের মধ্যস্থতা থাকে এবং অনেক সময় যেটা বলা হয় আপনার এরা অনেক সময় সরকার চালায় এবং সেটা আমরা অতীতে দেখেছি। আমরা এখন দেখতে চাই সরকার এদের চালাবে। এবার যেমন লেবু নিয়ে কারসাজি চলছে, এটি আগে চাল, তেল, পেঁয়াজ, বেগুন, গ্যাস সিলিন্ডার নিয়ে হয়েছে বলেও জানান তিনি। মিজান শাহজাহান, ATN বাংলা, ঢাকা। জুলাই গণ আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়িতে পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হাসান তাইম হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 11 আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযোগ গঠন করে সূচনা বক্তব্য দেন ও সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2। এদিকে মানবতাবিরোধী অপরাধ মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে প্রথম দিনে সাক্ষ্য দিয়েছেন জুলাইয়ে আহত ইমরান হোসেন এবং মিরপুরের শহীদ সিফাতের বাবা কামাল হাওলাদার। আরও জানাচ্ছেন হুমান চিস্তি। 24-এর গণ আন্দোলনে 20 জুলাই রাজধানীর যাত্রাবাড়ির রাজপথে পুলিশের গুলিতে থেমে যায় পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হোসেন তাইমের জীবন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তার মৃত্যুর ভিডিও।
গত বছরের 24 ডিসেম্বর ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান সহ 11 জনের বিরুদ্ধে প্রসিকিউশনের দেয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল 2। রোববার 11 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করে দেন আদালত। আপনারা জানেন যে ইমাম হোসেন তাইম একজন পুলিশ কর্মকর্তার ছেলে এবং তাকে সরাসরি আরেকজন পুলিশ কর্মকর্তার গুলি করার ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই। এই মামলায় 2 জন আসামি গ্রেফতার হয়ে আদালতে আছেন। 2 জন আসামি আদালতে তাদের নির্দোষ দাবি করেছেন। ট্রাইব্যুনাল 11 জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। এদিন গণ আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে প্রথম দিন রাষ্ট্রপক্ষের 2 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। সাক্ষ্য দেন জুলাই যোদ্ধা ইমরান হোসেন ও শহীদ সিফাতের বাবা কামাল হাওলাদার। আওয়ামী লীগের এবং পুলিশের গুলিতে তার ডান পা হারিয়েছেন। প্রায় 40 দিন উনি চিকিৎসাধীন ছিলেন, তারপরে তার পা কেটে ফেলতে হয়েছে। তিনি বর্ণনা করেছেন যে কি বিভীষিকাময় পরিস্থিতি হয়েছিল 19 জুলাই মিরপুর 10 নম্বরে। এদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই গণ আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর পক্ষে সাফাই সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।